ব্যারিস্টার ফুয়াদ সাহেবের বক্তব্য যখন আমি শুনি আমার মনে হয় ওনার মুখের বুলি বন্দুকের গুলি, একদম বন্দুকের গুলির মতো ছুটে। অনেক যুক্তি দিয়ে কথা বলে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে উনি। ওনার কথার মধ্যে কিন্তু সংগ্রামী কথাবার্তা সব, এবং এতটা জোশ আসে শরীরের মধ্যে ওনার কথা শুনলে মনে হয় যে এখনই মাঠে নাইমা পড়ি। ওনার কথার মধ্যে আগুন ঝরে, আগুন ঝরে। তো উনি ক্যান্টনমেন্ট নিয়ে কিছু বক্তব্য রাখছিলেন, যার জন্য সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি উনি অ্যারেস্ট। হায় হায় হায়, উনি অ্যারেস্ট। আবার এদিক দিয়ে দেখতেছি যে হাসনাতও অ্যারেস্ট, এবং কেউ কেউ পালায়া গেছে। কারো ঘরের মধ্যে 200 কোটি টাকা পাওয়া গেছে, কারো ঘরে গোল্ড পাওয়া গেছে, এবং একটা যা তা ব্যাপার, মানে আর্মি ক্ষমতা নিয়ে নিছে। চিন্তা করছেন কি ধরনের গুজব ছড়াইছে? পুরা ফেসবুক ভরে গেছে কালকে রাত থেকে। রাতে তো অনেকেই ঘুমায় নাই, অনেকে ফোন দিছে, আমাকেও কয়েকজন ফোন দিছে যে ভাই কি হইতে যাইতেছে, শুনলাম শেখ হাসিনা নাকি অলরেডি ইন হয়ে গেছে। এর মধ্যে শেখ হাসিনারও একটা অডিও কল ফাঁস হয়েছে। উনার অডিও কল শোনার পর আমার কেন জানি মনে হয় উনি কি আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন নাকি কোনো মাফিয়া লিডার। মনে হয় না কোনো গ্যাং লিডার কথা বলতেছে। উনি বলতেছে যে তোমরা মিছিল নিয়ে রেডি থাকো, আজ এবং কাল 2 দিন পুরো রেডি থাকবা, এবং মিছিলের পিছনে তাদেরকে রাখবা। মানে কাদেরকে বুঝছেন তো? ওই যে হেলমেট বাহিনী, আর্মস নিয়ে থাকবে, তারা মোকাবেলা করবে, তোমরা সামনে তারা পিছনে, কেউ আক্রমণ করলে ব্যবস্থা নিবা। সবাই রেডি থাকতে বলছে। এই স্বাধীনতার দিনে সবাই যে যেখানে আছো নিজেদের মতো করে, তাই এখনো আমি বলবো কালকের থেকেও রেডি থাকবা, পরশুদিন থেকেও রেডি থাকবা। যখনই দেখবা প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে সবাই একসাথে মিছিলে নেমে পড়বা। আর মিছিল করার সময় বড় করে মিছিল, আর সাথে একটা আলাদা ফোর্স থাকবে। কেউ যদি তোমার আঘাত করতে আসে সেজন্য ফিরে না যেতে পারে। এইভাবে নিজেদের তৈরি করতে হবে। তো ঠিক আছে, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাই রেডি থাকতে বলছে। এই অডিও কল পাওয়ার পর অনেকেই মনে করছে অলরেডি উনি মতো গোপালগঞ্জে ইন হয়ে গেছে, সকালবেলায় ঘটনা ঘটা যাবে, আর্মি ক্ষমতা নিয়ে নিবে, ইনুস স্যার অ্যারেস্ট, সবাই অ্যারেস্ট, উনি আইসা আবার বসা পড়বেন চেয়ারে। আর মহামান্য রাষ্ট্রপতি তো আসেনি, বুঝছেন না, সিগনেচার করে দিবে। ওরা তো পদত্যাগ করেনি, নাই পদত্যাগ পত্র তো করে নেই, খালি লেখা দিবে যে উনি 8 মাস বেড়াইতে গেছিল, 8 মাস পরে আইছে, বাস ক্ষমতা আবার নিয়ে নিল। এরকম একটা পরিস্থিতি তৈরি করছে কারা? যারা আওয়ামী লীগ করে এবং ভারত থেকে। কিন্তু আমাদের দেশেরও কিছু সুশীল আছে, এরাও বুঝছেন বাপ রে বাপ, কালকে রাত থেকে শুরু করছে এই পর্যন্ত এক একজনে 7টা 8টা কইরা ভিডিও বার্তা দিছে। ওদের ধারণা, বুঝছেন, এই যে হাসনাত এত বড় একটা কথা বললো, এই কথা সহজে সেনাবাহিনী ছাইরা দিবে না। সেনাবাহিনীর প্রধান এটা প্রতিশোধ নিবেই, এবং তাদের কথাবার্তার মধ্যে জানেন উস্কানি। যদি কোনো কারণে মুখোমুখি হয়ে যায় বা সেনাবাহিনী রাস্তায় নাইমা যায় আর এদেরকে ধরপাকড় করে, তারা বুঝছেন 2 রাকাত নামাজ পড়বে। এতটা খুশি তারা মনে মনে। চিন্তা করছেন, এদের কথাবার্তা শুনা মনে হয় এরা কিন্তু জুলাই আগস্টকে বুকে ধারণ করে না। ওরা ওই আগের জায়গায় আছে। আপা থাকাকালীন যে ওনারা ভালো ছিলেন, ওই ভালো থাকতে চায়, নতুন বাংলাদেশ মাইনা নিতে চায় না। আর এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আরবি ভার্সেস এনসিপি, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আচ্ছা, ধরেন আপনি এনসিপি পার্টির একজন, আপনার কাদের সঙ্গে উঠা বসা? নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ, হাসনাত, সার্জিস, এদের সঙ্গে আপনার উঠা বসা। এখন আপনি যদি ক্যান্টনমেন্টে যায় আর্মি প্রধানের সাথে কথা বলেন, আপনি কি আইসা এদের সঙ্গে এটা আলাপ করবেন না? আলাপ করবেন ভাই, আলাপ করছে। একেবারে যে এরা জানে না কেউ এমন না, কিন্তু হাসনাতের স্ট্যাটাসের পরে এখানে ওরা যা বলতে চাইতেছে, যে একজনে বলছে যে সার্জিস আর হাসনাতের কথার মধ্যে যে কোনো একজন মিথ্যা কথা বলতেছে, আরেকজন বলতেছে এইসব গোপন খবর বাইরে প্রচার করাটা ঠিক হয় নাই।
এটার ফলে ভবিষ্যতে আমাদেরকে আর কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, দেশের বড় বড় মাথারা আমাদের সঙ্গে যদি গোপন মিটিং করে আর আমরা যদি এগুলো এসে বাইরে প্রকাশ করে দেই, তাহলে তো আমাদের সঙ্গে আর কেউ কথা বলবে না। এবং হাসনাতের এই কথায় দেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দিছে, দেশ ভয়াবহ একটা বিপদের দিকে আগায় দিছে এই এনসিপি পার্টি। এখন এগুলোর মধ্যে বুঝছেন, যুক্তি খুঁজলে অনেক যুক্তি পাওয়া যায়। পৃথিবীর সব যুক্তি জানেন নিজের পক্ষে। হ্যাঁ, আমার মক্কেলকে বাঁচাইবার জন্য আমার ভিতরে যত রকম যুক্তি আছে সব দাঁড় করাবো, এটাই তো নিয়ম, তাই না? আপনাদের এই যুক্তিগুলো আপনারা যারা দিয়া এই যে সুশীল সমাজ কথা বলছেন, আপনারা ভালোবাসেন, আমি জানি শেখ হাসিনাকে ভালোবাসেন, কিন্তু আপাতত ভালোবাসাটা বুকে পাথর চাপা দিয়া রাখেন, বুকে পাথর চাপা দিয়া রাখেন। সময় বদলে গেছে। এই যে ইয়াং জেনারেশন যাদেরকে আমরা বলি নাতিপুতি পোলাপান, ওদের কাছেই রাজনীতি শিখতে হবে। হ্যাঁ, ওদের কাছেই রাজনীতি শিখতে হবে। এই যে ওরা এক একজন এক এক রকম কথা বইলা হাসনাতের স্ট্যাটাসটাকে একটু দুর্বল করে দিছে না? আমরা অনেকেই ভাবতেছি হাসনাত কি এটা বললো, নেত্র নিউজ বলছে এটা একটা স্ট্যান্ডবাজি, ভুয়া। আবার এই যে সার্জিসের স্ট্যাটাস থেকে, হান্নান সাহেবের স্ট্যাটাস থেকে, আমাদের পাটোয়ারি সাহেবের স্ট্যাটাস থেকে মনে হইতেছে যে না, ওদের ভিতরে ভাঙন ধইরা গেছে, যার জন্য ওই যে সুশীল ইউটিউবাররা মাঠে নাইমা করছে, এনসিপি ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাইতেছে। কি আনন্দ ঘরে ঘরে, জানেন, আনন্দের আর শেষ নাই। বাইরে ভাই, আপনাদের মাথায় আসলেই গোবর, আসলেই গোবর ওইখান থেকে বোধহয় সাপ্লাই আইছে, আপনারা গোবরই খান আমার মনে হয়। আরে ভাই, এই নতুন প্রজন্মের সাথে খেলা পারবেন না, খেলা পারবেন না। ওরা সবই জানে, ওদের যা করার কইরা ফেলাইছে, তো যা বলার বইলা ফেলাইছে, মানুষের মনের ভিতরে যা ঢুকাইবার ঢুকাই দিছে, মানুষ বুঝা ফেলাইছে। হ্যাঁ, হাসনাতের স্ট্যাটাস এখন যত রকম কথা বইলা আমরা এদিক সেদিক করি না কেন, যেটা বুঝার পাবলিক বুঝা ফেলাইছে। আবার হাসনাতের এই স্ট্যাটাসের আগে সবচেয়ে বড় যেটা ছিল আসিফ মাহমুদের কথা। উনি কি বলছিলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ওয়াকার সাহেব মাইনা নিতেছিল না, কারণ উনার নামে অনেকগুলা মামলা আছে। উনি বুকে পাথর চাপা দিয়া আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে মাইনা নিছে। ওই কথাটা আর হাসনাতের কথাটা, এই দুইটা কথা টোটালটাই আমাদের সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে গেছে। এখন ব্যাপারটা যদি আমরা একটু চিন্তা করি, নাসিরউদ্দিন পাটোয়ারি বা হান্নান মাসুদ বা সার্জিস, এরা কি কোনো আলাপ করে নাই স্ট্যাটাস দেওয়ার আগে? একজনের বিরুদ্ধে আরেকজনে চইলা গেল এমনি? ভাই, আমার ব্যক্তিগত ধারণা এটা টোটালটা পরিকল্পিত। ওরা যখন দেখলো রে বাপ রে বাপ, একটা ঘটনা তো ঘটায় ফেলাইছি, যা বলার তো বইলা ফেলাইছি, মেসেজ যেটা দেবার তো দিয়া ফেলাইছি, এখন এটাকে সামাল দেওয়ার জন্য বুঝছেন এরকম বিক্ষিপ্ত স্ট্যাটাস দিয়া জিনিসটাকে নরমালে নিয়ে আসছে। অনেকের মধ্যে সন্দেহ জেগে গেছে, ও হাসনাত তাইলে চাপা মারছে, ঠিক আছে, স্ট্যান্ডবাজি করছে। আবার অনেকে মনে করতেছে না, কথা ঠিক আছে, সবই ঠিক আছে, হ্যাঁ, সেনাপ্রধান ওইটা বলছে, সেনাপ্রধানের মনের ভাব আমরা বুঝা ফেলাইছি। ব্যাপারটা কিন্তু যে যেভাবে নিতেছে বুঝা নিছে, যা যেটুক বুঝ সে সেভাবে বুঝা নিছে। ব্যাপারটা বুঝা নেওয়ার পর এখন তারা চিন্তা করছে এটাকে আর বাড়তে দেওয়া যায় না। হ্যাঁ, এটাকে আর বাড়তে দেওয়া যায় না। বাড়তে দেওয়া যায় না বলেই ওই পরিকল্পিত ভাবে, এটা আমার ব্যক্তিগত ধারণা, পরিকল্পিত ভাবে বিক্ষিপ্ত স্ট্যাটাস দিয়া ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করছে এবং ম্যানেজ হয়েও গেছে। এবং আমাদের সেনাপ্রধানকে গতকাল দেখা গেছে একটি ইফতার পার্টিতে, আর সেই ইফতার পার্টিতে ছিল এই যে জুলাই গণ অভ্যুত্থানের যারা পঙ্গু হয়েছে, চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, তারা ছিল, তাদের পরিবার ছিল, তাদেরকে নিয়ে ইফতার করছে, তাদেরকে ঈদের উপহার দিছে এবং সবচেয়ে বড় কথা তাদের চিকিৎসার ব্যবস্থা করছে। এর আগেও কিন্তু 428 জনকে সুচিকিৎসা দেওয়া হয়েছে এবং বিদেশেও পাঠানো হচ্ছে, তাদের পাশে থাকবে এই কথা বলা হয়েছে। এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে জুলাই অভ্যুত্থানে যারা ছিল তাদের সঙ্গেই ওয়াকার সাহেব আছে, এইটাই তো সিগন্যাল দিয়ে দিল। এইটুক বুঝার কি ক্ষমতা আপনাদের নাই? আমার তো মনে হয় থাকা উচিত। আপনারা যারা ক্রন্দন লাগাইতে চাইতেছেন, ভেজাল লাগাইতে চাইতেছেন, কিচ্ছু হবে না, কোনো কিছু হবে না। ওই যে আনন্দবাজার পত্রিকা যা যা লিখতেছে, উনি লিখছে যে